This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। চিকিৎসায় গাফিলতি নাকি ওষুধের সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, ঠিক কোন কারণে মেদিনীপুর মেডিকেলের প্রসূতিদের জীবন সংকটে? ড্রাগ টেস্টিং এবং ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ কমিটি। তবে তাদের চোখে ইতিমধ্যেই বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। কি সে অসঙ্গতি, আসুন দেখি। মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যুতে তোলপাড় রাজ্য, যার মোকাবিলায় কোমর বেঁধে নামতে হয়েছে সরকার থেকে শাসক দলকে। যারা ট্রেনি ডক্টরস হন ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে। আরজিকর ইস্যুতে রাত জাগা আর দফা এক দাবি এক পাবলিকরা যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, গোটা বিষয়টাই খতিয়ে দেখা হোক। শাসক দলের মুখপাত্র অন্তর্ঘাতের তত্ত্ব উস্কে দিলেন, মুখ্য সচিব সিআইডি তদন্তের নির্দেশ দিলেন, আর দীর্ঘক্ষণ বৈঠকের পর স্বাস্থ্য ভবন ছাড়ার সময় বিশেষজ্ঞ দলের সদস্যরা জানালেন তাদের হিউম্যান ফ্যাক্টরও খুঁজে দেখতে বলা হয়েছে। কোন ফ্যাক্টর, সার্জন কে ছিলেন, অ্যানেস্থেসিস্ট কে ছিলেন, সেসব খতিয়ে দেখতে বলা হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো অসঙ্গতিও ধরা পড়েছে। সূত্রের খবর, যে 7 প্রসূতির অপারেশন হয় তার মধ্যে 2 জনের পরিবারকে বাইরে থেকে রিঙ্গার ল্যাকটেট কিনতে বলা হয়েছিল। বাকি 5 জনের অবস্থা জটিল হচ্ছে দেখেই এটা বলা হয়েছিল। ওই 5 প্রসূতির পরিবারকে দিয়ে মুচলেকাও লিখিয়ে নেওয়া হয়। তাতে বলা হয়েছিল যে ধরনের স্যালাইন ব্যবহার করা হচ্ছে তাতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। মুচলেকার এই শব্দ নিয়েই সংশয় তৈরি হয়েছে। যে শব্দগুলো ওইখানে লেখানো হয়েছে যে ওই বিশেষ ধরনের ওষুধ বা স্যালাইন ব্যবহার করার পরে আমার রোগীর অবনতি বা শকে যেতে পারে, সেই বিষয়গুলো মানে ইউজুয়ালি হয় না। প্রশ্ন হচ্ছে, শুধুই হিউম্যান ফ্যাক্টর নাকি ড্রাগ রিয়াকশনও রয়েছে? রিঙ্গার ল্যাকটেট, অক্সিটোসিনের ব্যবহার ঠিকমতো হয়েছে কিনা এটা বিচার বিবেচনা করে দেখতে বলা হয়েছে। প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে প্রসূতিকে সাধারণত অক্সিটোসিন দেওয়া হয়ে থাকে। অক্সিটোসিনের ব্যবহার যেভাবে করা হয়েছে সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ ইন্ট্রামাসকুলার অক্সিটোসিন দেওয়ার কথা বলা হয়। এক্ষেত্রে অনেক রোগীকে ইন্ট্রাভেনাস দেওয়া হয়েছিল। ইন্ট্রাভেনাস অক্সিটোসিন দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে সেটা দিতে হবে ধীরে ধীরে। বিএসটিতে তার কোনো উল্লেখ নেই। অক্সিটোসিনের গুণমানকেও সন্দেহের ঊর্ধ্বে রাখছে না বিশেষজ্ঞ কমিটি, কারণ গত বছরই ওই ওষুধের কারণে একাধিক প্রসূতির মৃত্যুর কথা নথিভুক্ত হয়েছিল। রিঙ্গার ল্যাকটেট, অক্সিটোসিন ইউজ, অক্সিটোসিনের যে ব্যবহার সেটা ঠিক মতো করে করা হয়েছে কিনা এগুলো বিচার বিবেচনা করে দেখতে বলা হয়েছে। সমস্ত কাগজ খতিয়ে দেখে আরও রিভিউ করা হবে। কিন্তু ফাইনাল রিপোর্ট অফ দি ড্রাগ টেস্টিং অ্যান্ড অ্যানালিসিস এবং আমাদের পোস্টমর্টেম রিপোর্ট, অটপসি রিপোর্ট আসলে কিডনি কেন ফেলিয়ার হলো সেগুলো আরও বিশদে বোঝা যাবে। মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকেরা কিন্তু এখনো পর্যন্ত আরএল এর কারণেই এটা ঘটেছে সেটাই বলে আসছেন। বিশেষজ্ঞ কমিটিদের কাছে সেটাই তাদের বক্তব্য হিসেবে তুলে ধরেছেন। চিকিৎসায় গাফিলতি না ওষুধের ব্যবহার নাকি ওষুধের গুণমান, কোনটা শেষ পর্যন্ত মান্যতা পায় সেটাই এখন দেখার। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীকে সবার আগে স্যালাইন দেওয়া হয়। কেউ ভেবেছিলেন সেই স্যালাইনেই মৃত্যু হতে পারে, কারণ সেই স্যালাইন মৃত্যুর কারণ হতে পারে? মেদিনীপুর মেডিকেলের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এক প্রসূতির মৃত্যুতে বিতর্ক শেষ হয়নি, কিন্তু আরও অনিয়মের অভিযোগ উঠছে। এই স্যালাইন নিয়েই অনিয়ম রয়েছে, দেখুন। কোথাও স্যালাইন সংকট, কোথাও দিব্যি চলছে নিষিদ্ধ স্যালাইন। বাংলার হাসপাতালে বিবিধ রতন, ভয়ে কাটা রোগীর পরিজন। সোমবার সবচেয়ে বড় অভিযোগ উঠেছে রায়গঞ্জ মেডিকেলে। স্যালাইন সংকটের ঠেলায় রোগীর মৃত্যুর অভিযোগ। 51 বছরের হিরণময় মহন্তকে রবিবার রাতে ভর্তি করা হয়েছিল, মূলত শ্বাসকষ্টের সমস্যা। বাঁচানো যায়নি, স্যালাইন চালানো হয়নি বলে এমএসবিটির কাছে লিখিত অভিযোগ পরিবারের।
সকালের পরের থেকে ডাক্তার নাই তো নাই, কখন নাই, অনেক লেটে ডাক্তার আসছে, কোনো স্যালাইন দেওয়া হয়নি। কি মনে হয় স্যালাইন দিলে কি বাঁচতো? মনে হয়, আমরা তো তাই ভাবছি। কি ভাবছেন? আমার মনে হয় স্যালাইন দিলেই বাঁচতো। এই একটি নয়, স্যালাইন না দেওয়ার আরও অভিযোগ রায়গঞ্জ মেডিকেলে। স্যালাইন নাই কালকে থেকে, কোনো পেশেন্টের স্যালাইন নাই, আমাদের পেশেন্টের স্যালাইন নাই, ওই ওয়ার্ডে কোনো পেশেন্টেরই স্যালাইন নাই, মানে হসপিটালেই স্যালাইন নাই। এটা গেল একটা দিক। বাঁকুড়ার হাসপাতালে আরও ভয়ের চিত্র। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ স্যালাইনও দিব্যি চলছে বাঁকুড়া ১ নম্বর ব্লকের আচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রোগী ও রোগীর পরিজনরা জানেনই না কোন স্যালাইন যাচ্ছে শরীরে। এই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে স্যালাইন চলছে সেই স্যালাইন কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন, এবং দেখাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে এনএস ধরনের স্যালাইন, সেই স্যালাইন কিন্তু রোগীর শরীরে যাচ্ছে। এবং কি স্যালাইন চলেছে জানেন? আমি জানি না, আমি মূর্খ মানুষ, আমি লেখাপড়ি লয়, আপনাকে তো বলছি। এবং এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বেশ কিছু এনএস ধরনের স্যালাইন তা কিন্তু মজুত করে রাখা হয়েছে। স্যালাইন এখানে রাখা আছে, তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ, এটাই চলছে। এই স্যালাইনই চলছে। হ্যাঁ, এটা এনএসটা চলছে, এটা কিন্তু আরএল চলেনি। এনএসটা এখন দেখতে হবে ওটা কি ওই ব্যাচের বা ওই ক্যাটালগের আছে কিনা বা ওই কোম্পানির কিনা, সেটা দেখতে হবে। যদি ওই কোম্পানির না হয় তাহলে তো ব্যবহার হতে পারে, অন্য কোম্পানির তো ব্যবহার নিষেধাজ্ঞা কিছু নেই। না, এই কোম্পানিরই পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এই কোম্পানির হলে অবশ্যই আমরা সেটা বলবো যে এটা বন্ধ করে দেওয়ার কথাই। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চলছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। নিষেধাজ্ঞার পরও রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ব্যবহার হচ্ছিল। TV9 বাংলার খবরে শীতঘুম ভাঙে প্রশাসনের। তবে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের খবর চাউর হতেই ভয়ে কাঁটা রোগীর পরিজন। অনেকেই স্যালাইন নিতে অস্বীকার করেছেন। হাসপাতাল ছেড়েও চলে গিয়েছেন বহু রোগী। আমি এটা ভালোভাবে যদি ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমার তো সার্থক হবে না। হচ্ছে অনেকেরই তো স্যালাইন দিবে, ভয় নিব না, কি হবে না হবে জানি না। ঠিক এসে স্যালাইন চালাচ্ছে তো ওটা তো ভয় লাগবে। এখন জিজ্ঞাসা করছি তো না, বলছে ঠিকই আছে, ভালো স্যালাইন চালাচ্ছে। কাকে জিজ্ঞেস করেছিলেন? ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, বললো না ভালো স্যালাইন চালাচ্ছে। আচ্ছা, এটা বন্ধ করতে হবে। স্যালাইনেও ভয়, কেউ ভেবেছিল এমনও একদিন দেখতে হবে। এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত, এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত। চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে। কার নির্দেশে কারা কাটমানি খেয়ে এই বেআইনি ওষুধকে অ্যাপ্রুভাল দিয়েছিল, কারা কাটমানি খেয়ে এই স্যালাইনকে মানুষের শরীরে ঢোকার ছাড়পত্র দিয়েছিল, এবং এমনকি এই ঘটনা মেদিনীপুরের এই ঘটনা ঘটার পরে সরকার ওটাকে লিস্ট থেকে সরানোর পরেও কেন SSKM কি বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধগুলোকে ব্যবহার করা হচ্ছে, কত হাজার কোটি টাকা কাটমানির গল্প আছে, এগুলো তো সামনে আসা দরকার। জীবন নিয়ে ছিনিমিনি, স্বাস্থ্য দপ্তর কি দায় অস্বীকার করতে পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হ্যালো করি মাখো তেল কথাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। বেসরকারি শিক্ষা ব্যবস্থায় সিস্টেমটা উল্টো হয়ে গেছে। সেখানে হ্যালো করি আর নাও টেনশন বলতে বাধ্য হচ্ছি। লাখ লাখ টাকার ডোনেশন, হাজারো রকমের ছুতো দিয়ে টাকা নেওয়া, তারপরেও নিরাপত্তা নিশ্চিত করার কোনো রকম উদ্যোগ তো নেই, জোও নেই। নমনালন্দা স্কুলে, অন্যতম নামকরা স্কুল নমনালন্দা, শহর কলকাতা, সেই নমনালন্দা স্কুলে আজ কাঁচ ভেঙে 3 পড়ুয়া জখম হয়েছে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এটা বলেই দায় সারেনি কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে এই ঘটনা, যেটাকে তারা দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে স্কুল কর্তৃপক্ষ। রক্তাক্ত বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ছিল না। ভাবুন কেন অব্যবস্থা বললাম। উল্টে প্রিন্সিপাল তিনি যা আচরণ দেখালেন সেটা আমাদের প্রত্যেককে অবাক করেছে। আমরা বিস্মিত হয়েছি। একজন শিক্ষকের এই আচরণগুলো চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিচ্ছে না যে এখন এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা আসলে শিক্ষা ব্যবসা? যারা খোলার সময় যদি ভেঙে পড়ে যায় তার মানে কি মেইনটেনেন্স নেই? অমানবিক প্রতিক্রিয়া। জানলা খুলতে গিয়ে জানলা ভেঙে গেল, তো জানলা কি ভাঙতে পারে না? দায়সারা মনোভাব। অ্যাক্সিডেন্টের ওপর কিন্তু সবার সবসময় হাত থাকে না। লঘু করার চেষ্টা।
আগুনে ঘি পড়তে এতটুকুই কি যথেষ্ট নয়? নবনালন্দা বেসরকারি স্কুলে প্রার্থনা চলার সময় কাঁচ ভেঙে দুর্ঘটনা। 3 পড়ুয়ার মধ্যে 2 জনের আঘাত গুরুতর। তারপরেও একজন প্রিন্সিপালের এমন আচরণ কেন? কেন এমন বেপরোয়া মনোভাব? একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। স্কুল কর্তৃপক্ষের ভূমিকাতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুর্ঘটনা, কিন্তু কেন দুর্ঘটনা? দুর্ঘটনার দায় কার? কেন 7 সকালে স্কুলে গিয়ে এভাবে রক্তাক্ত হতে হলো পড়ুয়াদের? প্রশ্ন তুলে সরব হন অভিভাবকরা। অভিযোগ, অনেকটা দেরি করে এসে উল্টে অভিভাবকদের সঙ্গে হম্বিতম্বি করেন বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। অভিভাবকদের প্রাথমিক অভিযোগ ছিল কাঁচ ভেঙে রক্তাক্ত অবস্থা হওয়ার পরেও স্কুল থেকে তড়িঘড়ি হাসপাতালে নেওয়ার কোনো তৎপরতা দেখা যায়নি। আমাদের মেডিকেল ইউনিটও আছে, কিন্তু হবার পরে সময় পাওয়া যায়নি, সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে কি নিয়ে যাওয়া হয়েছিল? অভিভাবকদের অভিযোগ কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন, মানে ওই বিল্ডিং এর গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিও। তার সময় শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। স্কুলে অ্যাম্বুলেন্স থাকলেও পাওয়া যায়নি। প্রথমে স্কুলের দাবি ছিল চালক অসুস্থ, কিন্তু পরে চাপের মুখে অ্যাম্বুলেন্স চালককে শোকজ করে প্রিন্সিপাল গাফিলতি মানতে বাধ্য হন। বলেছেন যে ছেলেটি রোজই থাকে, সে আজ অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তার জন্য বাচ্চার চিকিৎসার কোনো বিয়ে হয়নি। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার লেট করেছিল, সঙ্গে সঙ্গে তাকে ফোন করা হয়েছে এবং ইমিডিয়েট অ্যাকশন লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে তাকে শোকজ করা হয়েছে। স্কুলে কাঁচ ভেঙে দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু দুর্ঘটনা এড়াতেই তো বেসরকারি স্কুলে মোটা টাকা ফি বছর মোটা টাকার ডেভেলপমেন্ট ফি। দুর্ঘটনা ও ঘটনার মধ্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো নবনালন্দা। প্রশ্ন তুলছেন অভিভাবকরা। বহু বছর মেইনটেন্স না হলে তো কাজ ভেঙে পড়ে, আর যেখানে বাচ্চাগুলো পেয়ার লাইনে দাঁড়িয়ে আছে সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, তার রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়? স্কুল কর্তৃপক্ষ কি উত্তরগুলো দিতে পারলেন? সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে নিমতায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে জমি নেওয়ার প্রক্রিয়া ঘিরে একটা বিতর্কিত পরিস্থিতি। জমি মালিকদের অভিযোগ যে জমি নেওয়ার জন্য জোর জুলুম করছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা, গাজোয়ারি, আর পুলিশ তাতে মদত দিচ্ছে। তারা অন্তত এমন অভিযোগ করছে। জট কেটে যাবে এমনটা দাবি তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের। সম্প্রসারিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেজন্য জমি প্রয়োজন। আর সেই জমি নেওয়ার প্রক্রিয়া ঘিরেই জোর জুলুমের অভিযোগ পুলিশ প্রশাসন এবং শাসক দলের বিরুদ্ধে। জমি মালিকদের অভিযোগ, আইন মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা না করেই জমি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে তাদের ওপর। জুলুমের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ জমি মালিকরা। কল্যাণী এইমসে দ্রুত পৌঁছতে সম্প্রসারিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। দ্রুত গতিতে চলছে সেই কাজ। এই এক্সপ্রেসওয়ে গিয়েছে নিমতার ওপর দিয়ে। সেখানে জমি অধিগ্রহণের জন্য 2006 সালে নোটিশ দেওয়া হয়। 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিল জমির মালিক পরিবারগুলি। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। 2017 সালে নতুন করে একটি মামলা করা হয়। তাতে দাবি করা হয় 2013 সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী যেন জমি নেওয়া হয়। তিনি নিমতার বাসিন্দা শিখা গঙ্গোপাধ্যায়। 3 কাঠার ওপর জমি সরকারকে দিতে রাজি ছিলেন তিনি। অভিযোগ, আইন মোতাবেক যে টাকা পাওয়ার কথা তা না পেয়ে আপত্তি জানাতেই জুলুমের শিকার হন তিনি। সরকার বলেছিল যে ওটা 18 লাখ টাকা কাঠায় আমরা বিক্রি করব, কিন্তু আমাদের ধরুন দোতলা প্লাস ওপরেও ঘর আছে, সেই মিলিয়ে ওরা যা মানে ইয়ে করেছে, ভ্যালু দিচ্ছে, সেটা নেবার মতো নয়। কখনো গরম দেখাচ্ছে যে এই এখন যারা সরকার চালাচ্ছে তারা, এখন যদি আমি বেশি করে নাম বলে দিই আবার এটা যদি ফ্ল্যাশ হয় তখন হয়তো আমার ওখানে যাওয়াই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই কারণে তাও আমি সহ্য করেছি, বলেছি না, আমি কেসে যা ডিসিশন হবে আমি সেটাই মানব। যে পুলিশ ফোর্স দিয়ে, লোকাল তৃণমূল নেতাকে দিয়ে তাদের বাড়িতে প্রথমত ময়লা ফেলা হতো, যাতে বাড়িতে থাকতে না পারে, ঘর ছেড়ে দিতে হয়, বাধ্য হয়, এবং রীতিমতো থ্রেট করা হয়েছে। পুলিশ একজন মক্কেলকে তুলে নিয়ে গেছে জোর করে, বিভিন্ন রকমভাবে ফোর্স করানো যাতে তারা সেল ডিড এক্সিকিউট করে দেয় সরকারের পক্ষে। শুধু শিখা গঙ্গোপাধ্যায় নন, নিমতায় শাসক দলের রোষানলে এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা ও প্রাক্তন সেনাকর্মীও। তাদের দাবি, সঠিক পদ্ধতিতে জমি অধিগ্রহণ হলে তারা জমি দিতে রাজি, কিন্তু মা ছেলের অভিযোগ শাসক ঘনিষ্ঠ লোকেরা তাদের কাছ থেকে জমি কিনে নিতে চাইছে, আর তাতে রাজি না হওয়ায় খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সকালবেলা এসে এখানে দাঁড়ালো, এই জায়গা দিচ্ছিস না কেন, তোর ছেলেকে মার্ডার করে দেবো।
আমাকে রোজ এসে ধমকি দিতে, যাবি না ঘাড়ের মধ্যে বাড়ি ভেঙে দেবো। ওসি বলতে গায়ের মধ্যে বাড়ি ভেঙে দেবো, ওসি বর দেখাচ্ছে। ছেলের গাড়ি, আমার ছেলের স্কুটার আটকে নিয়েছে, গাড়ি আছে, সে কর্ফিউ তাও আটকে রেখে দিয়েছে। মানে ওকে ভয় মেরে ধরে বলে আপনার ছেলের কি যে অবস্থা হবে আপনি জানেন না, আমরা স্বেচ্ছায় কিনবো, আপনারা লেখেন যে আমরা স্বেচ্ছায় বিক্রি করতে চাইছি। আমি বিক্রি আমরা করব না, অধিগ্রহণ করেন, আজকেই দিয়ে দেবো। কারণ একটা রাস্তা হচ্ছে ভালো কাজ, নিশ্চয়ই দেবো। প্রত্যেক দিন এসে মাকে থ্রেট করা হচ্ছে যে আপনার ছেলেকে মার্ডার করে দেবো, এই করে দেবো, কনস্ট্যান্টলি থ্রেটেনিং হচ্ছে। আর বাকি যেগুলো আপনি তো ভিডিওতে দেখেছেন যে বাড়িঘর ভেঙে দেওয়া, জলের পাইপলাইন ভেঙে দেওয়া। আজকে আমার মা ক্যান্সার পেশেন্ট, একজন ক্যান্সার পেশেন্ট, কমান্ড হসপিটালে মার অপারেশন হয়েছে, সেই আর্থাইটিস, অস্টিও আর্থাইটিসের পেশেন্ট, সুগার পেশেন্ট। আজকে আপনারা দেখলেন যে ওখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমরা দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করেছি যে আপনারা, রাজ্য সরকার আপনাদের এত টাকা দিচ্ছে, তাতেও আপনারা সবাই বাদ বাকি যত লোক পরিবার ছিল সবাই উঠে গেল, আপনারা কেন উঠছেন না? এ নিয়ে বারবার রিকোয়েস্ট করছি। তারপরে ওরা মামলা করে এবং সে মামলা শুনানি না হওয়া পর্যন্ত আরও যারা 2জন ছিল, 4জন ছিল লাস্ট, 2জন উঠে গেছে আর 2জন এখনো রয়ে গেছে। আশা করছি খুব শিগগিরই উঠে যাবে। জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল রাজ্যের বর্তমান শাসক দল। তাদের দেখানো পথেই বদল হয় জমি অধিগ্রহণ আইনে। এখন সেই আইনকেই বুড়ো আঙুল দেখানোর অভিযোগ শাসক নেতাদের বিরুদ্ধে। শ্রাবন্তী সাহা ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। 8ই ফেব্রুয়ারি থেকে 23শে মার্চ টানা 45 দিন বন্ধ থাকতে পারে কলকাতা মেট্রোর গ্রিন লাইন ব্যবস্থা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত লাইন পাতার কাজ শেষ পর্যায়ে। এবার গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত শুরু হবে সিগন্যালিং এর কাজ। তার জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে KMRCL। প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো কর্তারা। সেটা যদি হয় তাহলে বেশ ভোগান্তির মুখেই পড়তে হবে বলে যাত্রীরা মনে করছেন। অনেকে আবার বিষয়টাকে 2 days pain tomorrow's gain হিসেবেও দেখছেন। সেক্ষেত্রে আমাদের ট্রেন ধরে, বাস ধরে আসতে হবে। কতটা সময় লাগবে আরো? এখানে ধরুন 30 মিনিটে আসি, 1 ঘন্টা। বন্ধ থাকলে তো অসুবিধা হবেই স্যার। ওই দিক থেকে ধর্মতলায় আসতে গেলে আমাদের মানে বড় বাজারে হচ্ছে তো মানে জাম হয়ে যায়, হাওড়ায় জাম হয়ে যায়, বাসে ঠিকঠাক হচ্ছে মানে আসা কষ্ট খুব, এতে খুব আরাম। হ্যাঁ, অসুবিধা তো হবেই। যারা মানে যারা অফিস যাত্রী বা তাদের টাইম যাদের সংকীর্ণ থাকে তাদের তো অসুবিধা হবেই। ভালো কিছু পেতে গেলে তো মাঝে মাঝে অসুবিধা করতেই মানে স্বীকার করতেই হবে। তো সেটা যখন আরও ভালো হবে তার জন্য 10-15 দিন মানে কষ্ট করাই যায়। অন্যদিকে টানা 4 দিন বন্ধ থাকবে বালি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল। বালিঘাট এবং বালিহল স্টেশনের মাঝে সেতুর গার্ডের পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজ হবে। 22শে জানুয়ারি থেকে 12টা থেকে 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত শিয়ালদা ডানকুনি শাখা ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। আর ওই 4 দিন বাতিল 22 জোড়া শিয়ালদা ডানকুনির লোকাল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস। আর সেই তালিকায় রয়েছে কলকাতা পাটনা গরিব রথ, তেভাগা এক্সপ্রেস, শিলিগুড়ি শিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস, শিয়ালদা আসানসোল ইন্টারসিটি, কলকাতা বালুরঘাট এবং কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। অন্যদিকে জঙ্গলমহলেও এবার বাঘের ভয়। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বাঘের উপস্থিতি টের পাওয়া গিয়েছে বলে গ্রামবাসীদের একাংশ জানাচ্ছেন। তাই ট্র্যাপ ক্যামেরা পেতে বন দপ্তরের কর্মীরা তারা নিশ্চিত হতে চাইছেন প্রজনন মরশুমে জঙ্গলমহলের এই 2 জেলায় বাঘের আতঙ্ক ভাবাচ্ছে অনেককে। শিমলিপালের জিনাত কিংবা মইপিঠের বাঘ স্বস্থানে ফেরত গেলেও এখনো কাটেনি আতঙ্ক। ফের বাঘ ঢুকেছে সুন্দরবন লাগোয়া এলাকায়। অন্যদিকে হলুদ কালো ডোরা কাটার ভয় থরহরি কম্পমান জঙ্গলমহলের বাসিন্দাদের। গত 12 দিন ধরে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানায় চান্ডিলে বাঘের গতিবিধির খোঁজ পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছিল বিভিন্ন মহলে। রাজ্যের বন দফতরও এখন মনে করছে রবিবার সকালে সেই বাঘ ঢুকেছে যমুনাগোড়ার জঙ্গলে। কেন্দাপাড়া গ্রামের বাসিন্দাদের দাবি, জঙ্গলের অদূরে চাষের জমিতে দেখা গেছে বাঘের পাগমার্ক। আজকে সকালে দেখেছি বাঘের পায়ের ছাপ। কোথায় কোথায়? এই যে জোড়ের সামনে আর কি। আমরা ছাপ দেখেই মনে করছি যে বড় বাঘ। ঝাড়খণ্ডের জঙ্গল থেকে বাঘ কি তাহলে বাংলার জঙ্গল মহলে ঢুকলো? কারণ পুরুলিয়ার বান্দোয়ানের এই জঙ্গল দিয়েই সোজা চলে যাওয়া যায় ঝাড়গ্রামের বাঁশপাহাড়ি এলাকার ছুরিমারা CRPF ক্যাম্প লাগোয়া মুনিয়াডির জঙ্গলে। সেখানকার জঙ্গলেও বাঘের উপস্থিতি টের পাওয়া গেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের।
ইতিমধ্যেই ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে বন দফতর। জাল দিয়ে ঘেরা হয়েছে জঙ্গলের একাংশ। সূত্রের খবর, বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে আসছে বিশেষজ্ঞ দল। কিভাবে জানলেন আপনারা যে এখানে বাঘ এসেছে বলে? রাস্তায় ছাপ দেখে জল খাইয়েছে। কোথায় জল খেয়েছে? এই বহালে খাইয়েছে। বাঘ ঢুকেছে নাকি? হ্যাঁ, বাঘের কি ছাপ দেখা গেছে। বাঘটা সম্ভবত বগডোবার ওই সাইডে হয়ে হয়তো চলে গেছে ঝাড়খণ্ড। সত্যি কি দুয়ারে বাঘ? আপাতত কৌতূহলের সঙ্গে ভয় ঘিরে ধরেছে পুরুলিয়া ঝাড়গ্রামের মানুষকে। পরিস্থিতির দিকে নজর রেখেছে বন দফতর। তপন হালদার ও গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা।